এই প্রথম খারুবেরিয়া আশ্রমে আমি আসার সুযোগ পেলাম। ইতঃপূর্বে আমাকে বহুবার এই আশ্রমের অন্যতম প্রাণ পুরুষ, আমার প্রায় প্রতিম ব্যক্তিত্ব, আমার অসম্ভব অশেষ শ্রদ্ধাভাজন প্রয়াত দীনবন্ধু বাজানিদা আমাকে দীর্ঘবার এখানে আসবার কথা জানিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। তার পরবর্তীকালে সমীর মহাপাত্র আমাকে প্রত্যেক বছর এই পবিত্র ভাগবত তিথি উৎসবের প্রাক্কালে আমাকে জানাবার চেষ্টা জানায়, কিন্তু আমার সে সুযোগ সংযোগ ঘটে ওঠেনি। এবার 137তম এই পূর্ণ ভাগবত মহার্ঘ তিথি উৎসবে আপনাদের সান্নিধ্য সামীপ্য সম্মেলনে আসার এই পূর্ণ সৌভাগ্য অর্জন করতে পেরে আপনাদের প্রত্যেকের কাছে আমার আন্তরিক হার্দিক ঐকান্তিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকের যে শীর্ষক বিষয়, আমার আগেই আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার সতীর্থ, আমার স্নেহভাজন ডক্টর তপন দাস তার কথন নিবেদন করে রওনা হয়ে গেল কাকদ্বীপ মহোৎসবের উদ্দেশ্যে। আমাকেও এক্ষুনি বেরোতে হবে। আমিও খুব অল্প একটু কথা বলেই যাব। আমি যাব কালনা বইচি মহোৎসবে গিয়ে সেখানে অংশগ্রহণ করব। তারই প্রাক পর্বে যে বিষয় আজকে নির্ধারণ করেছেন এখানকার পরিচালক বর্গ, সেই বিষয়কে যতটা সম্ভব ডক্টর দাস যেভাবে ইলাস্ট্রেট করেছেন, আমি এই বিষয়কে মাথায় রেখে আমার ব্যক্তিগত যে অনুভব, যে উপলব্ধি আপনাদের সাথে বিনিময় করি। ঠিক এইরকম একটি সম্মেলনে একবার আমি গিয়েছি। সেখানে আমাকে একটি অদ্ভুত প্রশ্ন করেছিলেন। এখানে খুব খটোমটো বিষয়, নববেদ বিধাতা, খুব কঠিন শব্দটা খুব কঠিন। এই যে নববেদ বিধাতা, এরকম কঠিন শব্দ নিয়ে অনেক আলোচনা করে গেলেন অনেকে। আপনাদের মতন এরকম শক্তিমণ্ডলীর আসন থেকে একজন ওখান থেকে উঠে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটা? আমি বললাম আপনি বলুন, আমি শুনি। তো বলে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? বলেন কি? হাতিকে কোলে করে ঘোরা। ভেবে দেখলাম এটা খুব কঠিন কাজ, একটা হাতিকে কোলে করে ঘোরা আমার পক্ষে সম্ভবপর নয়। তারপরে আমাকে বললেন দ্বিতীয় কঠিন কাজ কি বলতে পারেন? না আপনি বলুন। উনি বললেন পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেওয়া। এটাও খুব কঠিন কাজ। এটাও সত্যি খুব কঠিন কাজ, যে পিঁপড়ের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেওয়া, এটাও খুব কঠিন কাজ। তারপরে আমাকে বললেন আরেকটা কঠিন কাজ আছে। বললেন কি? মশাকে শাড়ি পরানো। আর হ্যাঁ, এটাও খুব কঠিন কাজ। এটা সত্যি খুব কঠিন কাজ। মশাকে শাড়ি পরানো আমার পক্ষে সম্ভবপর নয়, আপনাদের পক্ষেও সম্ভব নয়। তবে আমি যতটুকু জানি, কোনো একজন মেয়ে মানুষ এক মাসে যে লিপস্টিক ব্যবহার করে তার পরিমাণটা বিশেষজ্ঞরা বার করেছে 4.5 কেজি লিপস্টিক তার পেটের মধ্যে স্টমাকে চলে যায়। 24 ঘন্টায় যে লিপস্টিক ইউজ করে 4.5 কেজি লিপস্টিক স্টমাকে চলে যায়। এটা কিছু বিশেষজ্ঞ আবিষ্কার করেছে। কিন্তু এই 3টে কাজ আমার পক্ষে তো খুবই কঠিন। আমি অনেকক্ষণ ভেবে চিন্তে বললাম, হ্যাঁ এই 3টে খুব কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। ভদ্রলোক ওখানে বসে পড়লেন। আমি যখন বললাম আরও একটা কঠিন কাজ আছে। উনি আমাকে বললেন কি কাজ? আমি বললাম ভালো বাবা আর ভালো মা হওয়া। এই 3টে যে বললেন না, সার্কাস আমি ছোটোবেলায় দেখতাম। রেবারক্ষিত বলে একজন সার্কাস করতেন, তিনি বুকের ওপর দিয়ে হাতি নিয়ে গেছেন। বিজ্ঞান এখন যেখানে গিয়ে পৌঁছচ্ছে, বিজ্ঞান এখন যে অবস্থায় পৌঁছেছে, আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। যে চাঁদকে নিয়ে আমরা কবিতা লিখেছি, যে চাঁদকে নিয়ে আমরা ছড়া লিখেছি, যে চাঁদের গান গিয়ে আমরা শিশুদের বাড়িতে ঘুম পাড়িয়েছি, এখন বিক্রম এবং প্রজ্ঞান সেখান থেকে ইসরোতে রিপোর্ট পাঠাচ্ছে চাঁদে ভূমিকম্প হয়েছে। চাঁদে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, চাঁদের মাটিতে ফাটল দেখা গেছে। এখন এটা কঠিন কাজ নয়। মে বি অর মে নট বি, যে নিয়ার ফিউচারে আমরা পিঁপড়ের ঠোঁটেও লিপস্টিক লাগিয়ে দিতে পারবো।
মে বি আর মে নট বি, আমরা মশাকেও একদিন শাড়ি পরিয়ে দিতে পারবো। আমরা মানুষের মতন কৃত্রিম মস্তিষ্ক তৈরি করে রোবট তৈরি করে ফেলেছি। এটা মানুষের পক্ষে, বিজ্ঞানের পক্ষে খুব একটা আশ্চর্যের বিষয় নয়। কিন্তু এই চাঁদে যাওয়া এবং সূর্যের কাছাকাছি কক্ষপথে পৌঁছে যাওয়া, এসআর আদিত্য যে ইনফরমেশন আমাদের কাছে ডে আফটার ডে ইসরোকে পাঠাচ্ছে, এর চাইতেও কঠিন কাজ একটা ভালো বাবা আর একটা ভালো মা হয়ে ওঠা। এটা খুব কঠিন কাজ। একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন। আর নববেদ বিধাতা, বেদের অনেক অপব্যাখ্যা আমাদের কাছে হচ্ছে। বেদের যে প্রথম মন্ত্র, প্রথম যে ঋগ্বেদের মন্ত্র পৃথিবীর মাটিতে নেমে এসছে, সে মন্ত্রটা কি? প্রথম যে শ্লোক, যে মন্ত্র পৃথিবীর মাটিতে নেমে এসছে, সে মন্ত্রটা কি? শব্দটা কি? শব্দটি হলো ওম অগ্নিমিলে পুরহিতাং যজ্ঞসা দেব ঋত্বিজাম হোতারং রত্ন ধাতমাম। এই প্রথম শ্লোক, প্রথম মন্ত্র ঋগ্বেদের পৃথিবীর মাটিতে নেমে এসছে। এই অগ্নি কাকে বলে? আর অগ্নি মিলে যুক্তাক্ষর, এটাকে সন্ধি করলে পরে অগ্নি ইলনে। ইলন মানে হচ্ছে উস্কে দেওয়া, উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা। আর অগ্নি কথাটায় মানে হচ্ছে যে আমাকে এগিয়ে নিয়ে যা, যা আমাকে এগিয়ে নিয়ে যা। বিজ্ঞান ধীরে ধীরে যে চাঁদকে নিয়ে আমরা ছড়া লিখতাম, চাঁদের মাটিতে প্রজ্ঞানকে পৌঁছে দিয়ে ছবি পাঠাচ্ছি। আমরা এগিয়ে গেছি এবং ক্রমশ উস্কে যাচ্ছি। নববেদের একটা বিধিকে আমরা প্রত্যক্ষ দৈনন্দিন জীবনে অনুভব করতে পারছি। আমরা অনুভব করতে পারছি অগ্নি মিলে, আমরা অনুভব করতে পারছি যে হ্যাঁ, এটা যোগ্য, অর্থাৎ আমাদের সম্বর্ধনা করছে। আমরা চাঁদের মাটির ভূমিকম্পকে পৃথিবীর মাটিতে বসে অনুভব করতে পারছি। পৃথিবীর মাটির ভূমিকম্প যতটা ভয়ঙ্কর হবে, চাঁদের গ্র্যাভিটেশন কম বলে, মাধ্যাকর্ষণ কম বলে চাঁদের ভূমিকম্প অতটা ক্ষতিকর হবে না। এটা বিজ্ঞানীরা, ইসরোর বিজ্ঞানীরা ইলাস্ট্রেট করছেন গত কয়েকদিন ধরে। আমরা এইটুকু এগিয়ে গেছি, সম্বর্ধিত হয়েছে, অনুভব করতে পেরেছি। কিন্তু ভালো বাবা, ভালো মা হওয়া, আর যে মানুষ চাঁদে পাঠাচ্ছে, যে মানুষ সূর্যে পাঠাচ্ছে, যে মানুষ বিজ্ঞানের এত অগ্রগমন করেছে, সে মানুষ ভালো বাবা, ভালো মা হতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনো আমাদের কাছে দিতে পারেনি। দিস ইজ দ্য সাইন অফ ইন্টারোগেশন। জিজ্ঞাসা চিহ্নর নিচে এখন এই প্রশ্নটি দাঁড়িয়ে আছে। আর সেই কারণেই খারুবেড়িয়া আশ্রমের আমার সহযোদ্ধা, সতীর্থ, সহকর্মী, সতীর্থগণ আপনাদের দরজায় দরজায় হাত পেতে ভিক্ষে করে টাকা নিয়ে আজকের এই মহতী সম্মেলনের আয়োজন করেছেন। এটা জ্ঞান দেওয়ার উৎসব নয়, এটা পাণ্ডিত্য প্রদর্শনের সম্মেলন নয়, এটা জীবনকে আশ্রয় এবং অবলম্বন করে কেমন করে জীবনের উদ্বোধন আমরা আহরণে অর্জন করতে পারি, তারই ভাব বিনিময়ের সম্মেলন এখানে। যার জীবনের, যার সেবাদ পদ্মে, যার চরণ প্রান্তে আমার ছোট্টবেলা থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠা, একটু একটু করে বড় হয়ে ওঠা, যাকে আমার এই দুটো হাত দিয়ে বহুবার, ওই যে হাঁটু দেখছেন, ওই যে হাত দেখছেন, বহুবার তাকে আমি স্পর্শ করে ফেলেছি, বহুবার। তার কথা বলি, কারণ আমি ভারতবর্ষের অনেক বিশ্ববিদ্যালয়ে গেছি, আমি বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের বহু সেমিনারে গেছি। আমার খুব স্পষ্ট মনে আছে, একটা ওড়িশার একটা মেডিকেল রিউনিয়ন হচ্ছে MBBS-এ। সেই মেডিকেল রিউনিয়নে আমি যখন এইসব কথা বলছি, হঠাৎ একজন সদ্য এমবিবিএস ওখান থেকে বসে আমাকে বললেন, স্যার আপনি যেসব কথা বলছেন এগুলো হাওয়ার ওপরের কথা, আপনি মাটিতে নেমে কথা বলুন, থ্যাংক ইউ ডক্টর, আমি মাটিতে নেমে আসছি। ডু নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাটি? আমাদের আর্য ভারতবর্ষ উচ্চারণ করছেন, যে কোনো পুরোহিতকে জিজ্ঞেস করবেন, যখন ঘট যখন স্থাপন করে তখন মাটি দিয়ে পঞ্চশস্য, পঞ্চগড়ি ইত্যাদি প্রেরণ করে, আসনাঙ্গুরিও দিয়ে তখন মাটিকে স্পর্শ করে কুশাগ্র দিয়ে মন্ত্র উচ্চারণ করেন, ওং ভূমির আন্তরিক সাংগদাভূতায়া। আমার গুরুদেব যার শ্রী চরণ প্রান্তে বড় হয়েছি, উনি একই কথা স্বীকার করে বলতেন, মাদার ম্যাটার এগুলো প্রায় সমার্থক শব্দ।
মানুষ, মা, মাটি এবং মানুষ, এটা আমরা স্লোগানও শুনি, মা, মাটি, মানুষ। এস উই বিলিভ ইট। মা, মাটি এবং মানুষ। মায়ের সঙ্গে, মাটির সঙ্গে, মানুষের সঙ্গে একটা ওতপ্রোত ইন্টার রিলেশনশিপ রয়েছে। কিরকম রিলেশনশিপ? ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মা বলতেই আমার মনে হয় দ্য মেজারিং এজেন্ট। মা বলতেই মনে হয় দ্য মেজারিং এজেন্ট, যিনি পরিমাপন করে, অর্জনে, আহরণ করে, গ্রহণে সম্বর্ধন করে তোলেন, তিনি হচ্ছেন প্রকৃত মা। এই আমি প্রলয় মজুমদার, আমার মা আমার বাবার শরীর থেকে, আমাকে পরিমাপন করেছে, আমাকে গ্রহণ করেছে। আমার মা আমার বাবার শরীর থেকে আমাকে গ্রহণ করেছে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল পরিষ্কার ভাষায়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? এই যে এত মানুষ আমরা বসে আছি, মানুষ বলতে আপনি কি বোঝেন? ঠাকুরকে পরিষ্কার জিজ্ঞেস করেছে মানুষের সংজ্ঞা কি, মানুষ বলতে আপনি কি বোঝেন? এনার কিছুদিন আগে 1886 16ই অগস্ট পৃথিবী থেকে দেহ সম্বরণ করে রামকৃষ্ণালোকে তিনি চলে গেছেন, অবতার বরিষ্ঠা সমন্বয়াচার্য। তিনি বলেছিলেন লোক না পোক, তিনি বলেছিলেন মান এবং হুঁশ হচ্ছে প্রকৃত মানুষ। ঠিক এই কথাটি দাপরে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ উচ্চারণ করছেন 16 অধ্যায়ের মধ্যে। তোমার মধ্যে দুটি পার্টিকেলস দেওয়া আছে, দুটি উপাদান দেওয়া আছে, দৈবী এবং আসুরী। দৈবাসুর সম্পদ বিভাগ যোগা 16 অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি বলছেন তোমার মধ্যে দুটো জিনিস দেওয়া আছে। আমার মধ্যে কি আছে? এটা পরিমাপন করবে কে? চালের মধ্যে কাঁকড় আছে, এর মধ্যে ভুসি আছে, আমরা চালুনি দিয়ে ছেঁকে সেই জিনিসটাকে আমরা বার করে নিয়ে আসি। আমাকে ছাকবে কে? আমাকে পরিমাপন করে ছেঁকে পরিমাপন করবে কে? আমার মা। দেখুন, এই মাটিতে যদি বলি আরবের যে খেজুর, কাশ্মীরের যে আপেল এবং আঙুর এবং দার্জিলিংয়ের যে চা, এই মাটিতে করুন। খড়গের এই আশ্রমের যে জমি পড়ে, যেখানে কাশ্মীরের আঙুর, আরবের খেজুর এবং দার্জিলিংয়ের চা তৈরি করুন। আমি যদি এটা বলি মাটি আমার, বীজ আমি এনে দিচ্ছি, এখানে তৈরি করুন। যারা কৃষি বিশেষজ্ঞ, দ্য প্রফাউন্ড এগ্রিকালচারিস্ট, ওরা আমার কথা শুনে আমাকে পা থেকে মাথা পর্যন্ত হাঁ করে দেখে হাসবে, এসে বলবে পাগল না মাথা খারাপ। আর কেন? আরে এখানে দার্জিলিংয়ের চা এবং এখানে আরবের খেজুর এবং এখানে কাশ্মীরের আপেল বা আঙুর তৈরি করা যায় না বলছি না, এখনই যাবেন। আমাদের নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহনপুর গ্রাম আমি গেছি। মোহনপুরের দার্জিলিং এবং আসামের চা তৈরি হচ্ছে, শুধু তৈরি হচ্ছে না, এক্সপোর্ট হচ্ছে। আজকে নদিয়াতে চা তৈরি করা সম্ভব পরে ডিটেলসে টাইম, সময় লেগেছে এবং তার জন্য বিশেষ মেকানিজম এবং টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হয়েছে। মাটি সব গ্রহণ করতে পারে, কিন্তু মাটির উপযোগিতা চাই, মাটির প্রাসঙ্গিকতা চাই, মাটির উর্বরতা চাই, মাটির গ্রহণ মুখরতা চাই, মাটির পরিমাপনী সম্বেদ চাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার শ্রী চরণ প্রান্তে আমরা সম্মিলিত হয়েছি, উনি এই বিশেষ বিজ্ঞানটি আমার সহকর্মী তপন দাস ডক্টর বলে গেলেন, অনুভূতির দ্বারা যা জানা যায়। কেমন করে জানা যায়? অনু মানে পশ্চাতে, ভূতি মানে হয়ে ওঠা। আমি তখন অনেক ছোট, ওনার সামনে বসে আছি। আমি অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি, বাট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ এ লিভিং অ্যান্ড মুভিং ইউনিভার্সিটি। তার চলমান দুরন্ত ভরন্ত একটি বিশ্ববিদ্যালয় আমি চোখের সামনে দেখেছি। উনি একদিন ভক্তজন সঙ্গে প্রসঙ্গ করতে করতে গল্প করতেন, জানিস আমার দেশও পাবনায়, আমারও মাতৃভাষা পাবনা, ঠাকুরেরও দেশ পাবনা, মাতৃভাষা পাবনা। আমি ঠাকুরের ল্যাঙ্গুয়েজে এবং আমার মাদার ল্যাঙ্গুয়েজে বলছি। ঠাকুর একদিন প্রসঙ্গ করতে করতে বলছেন, আমি সারা ভাবিছিলাম আমি জেনবায় মানুষের সাথে কথা কই, মানুষের গ্রহণ করি, সব মানুষের সাথে অম্বাই, সব মানুষের সাথে অম্বাই, কিন্তু কালে কালে দেখলাম না তা না। প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক, প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। সালে এমবা হয় কেন? মানুষ এমন হয় কেন? আমি সারা তালগোল হারায় ফেললাম, আলিগোলবাদে গেল। তারপর একদিন কাশীপুরের মাঠে, হিমেদপুরের মাঠে আমি একদিন তাকায় দেখি একই মাটি, এখানে টক, ঝাল, তেতো, মিষ্টি ফল তৈরি হচ্ছে। সারা কী করে হয়? একই মাটিতে সারা এত রকমারি স্বাদের ফল গাছ তৈরি হয় কী করে? আমি
তালগোল হারায় ফেললাম, আলিগোল বাজে গেল সারা আমার মধ্যে। তারপরে একদিন আমার সাথে খেলতো, তার নাম হচ্ছে পুটি, আমার সাথে খেলা করতো। হঠাৎ শুনলাম কি সারা পুটির বিয়ে হয়ে গেছে। অনেকদিন বাদে কাশীপুরের মাঠের আলের ওপর দিয়ে পুটি হাঁটে হাঁটে যাচ্ছে, কোলে একটা ন্যাকড়া দিয়ে জড়ানো কি। আমি দূর থেকে ডাক দিয়ে বললাম, এই পুটি। পুটি থেমে গেল। আমি দৌড় পাড়ে গেলাম, গিয়ে বললাম, পুটি কেমন আছিস? পুটি বললো, খুব ভালো, ওর সাথে খেলতাম। ওর কোলের দিকে জায়গায় করুন তো, কোলে এটা কী রে? পুটি করে কি লজ্জা লজ্জা ভাব নিয়ে, এটা না আমার মেয়ে। তোর মেয়ে কোথায় হলো? পুটি লজ্জায় করলো, কি কেন আমার পেটের মধ্যে? আমি সারা আমার পেটের মধ্যে হাত দিয়ে দেখলাম, সারা আমি আর পুটিতে একই বয়সী, একই সঙ্গে খেলেছি, একই আকাশের নিচে, একই মাটির ওপরে। সারা পুটির পেটে মেয়ে হলো, আমার পেটে মেয়ে হলো না কেন? আমি সারা এই উত্তর খুঁজেই পেলাম। তারপরে এই ভাবতে 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 দিন পার হয়ে যাচ্ছে। বেশ অনেক দিন বাদে আবার দেখি পুটির সঙ্গে দেখা। দেখি পুটির ওই মেয়ে পুটির হাত ধরে হাঁটছে, পুটির কোলে আবার একটা ক্যাঁথা জড়ানো। আর পুটি এটা কি? বললে, এটা আমার ছাওয়াল। এটা কোথায় হলো? বলে, এটা আমার পেটের মধ্যে। আর কয় কি সারা পাগল, একই পেটের মধ্যে ব্যাটা ছাওয়ালও হয়, একই পেটের মধ্যে মেয়ে মাংস হয়। কিছুক্ষণ পুটির দিকে তাকায় থাকতে থাকতে পুটি আমার কাছে হারায় গেল। আমি ওখানে আমার মা মনমোহিনী দেখতে পেলাম। শালা আমার মাও তো পুটির মতো মেয়ে। আমার মার পেটে আমি, খেপা, বাদলা 3 ভাই জন্মাইছি, আর আমার ঘরের একমাত্র বোন খুকি জন্মাইছি, গুরুপ্রসাদী। পুটিও যেমন মেয়ে, আমার মাও তো তেমন মেয়ে। সেই দিন সেই সময় আমার মনে হয়ে গেল, মেয়ে মানুষের একটাই পরিচয়, সে হলো তো মা। মেয়ে মানুষের একটাই প্রকাশ, সে হলো মা। অর্থাৎ মা মানে যা পরিমাপন করতে পারে। তাই মনমোহিনী দেবীর পরিমাপন এবং আপনাদের পরিমাপন, আমার মায়ের পরিমাপন, এটা তো ভ্যারি করবেই। যেমন আমি যদি বাবা হই, আমার ছেলেকে যদি রক্ত দিতে হয়, আমার রক্ত আমার ছেলেকে দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে। এটা ডিপেন্ড করবে ডক্টরের সিদ্ধান্তের ওপরে এবং আমার রক্তের গ্রুপের ওপরে। আমি যদি আমার ছেলেকে কিডনি ট্রান্সফার করতে চাইলেই পাওয়া যাবে না। আমার স্ত্রী যদি আমার মেয়েকে কিডনি ট্রান্সফার করতে চাইলেই পাওয়া যাবে না। এগুলো আমরা সব একটার পর একটা মেনে নিয়েছি, এখানে গ্রুপ ভাগ করে ফেলেছি। কিন্তু পরিমাপন করার ক্ষেত্রে আমরা কোনো বিভাজন করতে রাজি না। কেন? আর সেখানে একটার পর একটা বাড়ি ভাঙছে, সেখানে একটার পর একটা বাড়ি বেআইনি নির্মাণ হচ্ছে। কেন? একটার পর একটা খিদিরপুরে বাড়ি ভেঙে পড়ে গেল, আমাদের মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়ে গেল চোখের সামনে। ঠিক একইভাবে চোখের সামনে এক একটা সংসার ভাঙছে, এক একটা জীবন ভাঙছে। কেন? প্রপার কম্প্যাটেবিলিটির অভাব, সুষম সম্মেলনের অভাব, সুষম সমন্বয়ের অভাব। যেমন ব্রিজ ভাঙছে, বহুতল আবাসন ভেঙে পড়ছে। হরিদ্বারে, উত্তরাখণ্ডে যেমন একটার পর একটা হোটেল, বাড়ি, মন্দির ধস নেমে ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক একইভাবে এক একটা সংসার, এক একটা জীবন, এক একটা প্রাণও ধসের মুখে ভেঙে চলে যাচ্ছে। কী হলো? আপনার ডিভোর্স হয়ে গেছে। কবে? এই 6 মাস হলো। আমি এরকম একটা ডিভোর্স দেখেছি, মজার ডিভোর্স। 16 বছর প্রেম করেছে। আমার এক বন্ধু, তার একজন উকিল বন্ধু আমার, অ্যাডভোকেট হাইকোর্টের, তিনি আমাকে বলতেন, জানো প্রলয়, একটা অদ্ভুত কেস করলাম। আমি কী কেস? বলে 16 বছর প্রেম করেছে, 6 মাস বিয়ের ঘর করার পর ডিভোর্স হয়েছে। আমি সে কি? 6 মাস সংসার করার পর ডিভোর্স, 16 বছরের প্রেম? বলো হ্যাঁ। আমি কেন? বলে, আমি জিজ্ঞেস করেছিলাম। ও বললো যে এমন নাক ডাকে না, একবারে 5 হর্স পাওয়ার মোটরের মতো নাক ডাকে। তা আগে বুঝতে পারেন, হ্যাঁ দর মশাই, আগে তো পার্কে, সিনেমা হলে, থিয়েটার হলে, রাস্তায় প্রেম করে ঘুরে বেরিয়েছে, পাশাপাশি বালিশ নিয়ে কখনো শুয়েছে নাকি? পাশাপাশি তো শুইনি। যখন 6 মাস হলো, 1 মাসের মধ্যে আমার ঘুম উঠে গেল, আমার প্রেশার, আমার সুগার, আমার নানান রকম কমপ্লিকেশন দেখা দিল। পালমোনোলজিস্ট দেখালাম, ইএনটি দেখালাম, ডক্টর অনেক চেষ্টা করে বললো এটা জেনেটিক ডিজিজ, এটা ইরেপায়ারেবল। আমি বাধ্য হলাম নিজের বাঁচার জন্য ডিভোর্স শুট করতে। অবশ্যই অ্যামিকেবল সেটেলমেন্ট হয়েছে। আমরা এগুলোকে আমরা গুরুত্বের মধ্যে আনি। ভালো লেগেছে ওই যে মৌচাক বইয়ের গান, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো, পাছা পেরে শাড়ি হয়ে দুলবই তো। দুলুন, কোনো আপত্তি নেই, কিন্তু যখন ভাঙবে তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।
আর সেই ভাঙাটা শুধু আমার বা আপনার ভাঙছে না, সমাজ এবং রাষ্ট্র ভাঙছে। এইখানে মায়ের গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা, এখানে বেদের মন্ত্রের তাৎপর্য যে আমাকে এগিয়ে নিয়ে যায়, অগ্নি মিলে, অর্থাৎ উস্কে দেয়, একটু একটু করে উস্কে দেয়, একটু একটু করে উস্কে দেয়। আর আমরা যখন অগ্নি প্রজ্বলন করি, ইদাং হাবি, ঘি দিয়ে দিলাম, আগুনে ঘি দিলে কী হয়? ধপ করে জ্বলে ওঠে। ঘি মানে কি? হ্যাঁ, গরুর গাওয়া ঘি নয়। ঘি একবার অভিধান খুলে দেখবেন, ঘি কথাটার মধ্যে আছে উজ্জ্বল হওয়া, দীপ্ত হওয়া, প্রদীপ্ত হওয়া এবং বিশ্বাসী হয়ে ওঠা। সুতরাং ঘৃত প্রদান করার মানেই হচ্ছে যে আমাকে উজ্জ্বল এবং প্রদীপ্ত করে তুলবে। কেমন? যে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বেদের এই ব্যাখ্যার যে অপব্যাখ্যা, বেদের এই মন্ত্রের যে অপবিশ্লেষণ, বেদের এই মন্ত্রের যে অপপ্রয়োগ আজকে জনজীবনকে, আজকে সামগ্রিক রাষ্ট্রিক জীবনকে বিচ্ছিন্নতার পথে নিয়ে যাচ্ছে। তাই আজকে অত্যন্ত জরুরি, প্রাসঙ্গিক, অনিবার্য প্রয়োজন হচ্ছে, যার শ্রীচরণ প্রান্তে 137তম আবির্ভাব মহোৎসব উদযাপন করছি, তিনি কি বলছেন শুনুন। আমার কথা যারা শুনছেন শুনুন। ঠিক এইরকম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, সামনে এরকম ভক্তজন তাকে ঘিরে বসে আছেন। আমি তাকে বলি এক এক সময় অনিকেত অস্তিত্ব। কার নাম অনিকেত? শ্রীকৃষ্ণের নাম। তাকে অনিকেত বলে ডাকা হয়, ভগবানকে অনিকেত বলে ডাকা হয়। কেন? তার কোনো নিকেতন নেই। তিনি অমনিপটেন্ট এবং সাইমালটেনিয়াসলি তিনি অমনিপ্রেজেন্ট। তাকে বলা হয় তিনি সর্বত্র বিরাজমান, তাই তাকে বলা হয় অনিকেত। তার কোনো নিকেতন নেই। সেই অনিকেত অস্তিত্ব আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখেছি, তিনি বসে আছেন। আর ভক্তজনের সামনে একটি মা তার একটি পুত্র এবং পুত্রবধূকে নিয়ে প্রণাম করলেন, ভিড় ঠেলে। ঠাকুর হাতটা এরকম করলেন, আর এরকম করার পরে তিনি মাটি বলছেন, আমার ছেলের বিয়ে দিয়েছি, এই নতুন বৌমা আর আমার ছেলে আপনাকে গুরুবাড়ি নিয়ে এসছে গুরু প্রণাম করাবার জন্য। ঠাকুর হাতটা জোর করে ছেলেটির দিকে তাকিয়ে বলছেন, তুই একটা কাম করবে পারিস? ছেলেটুকু তাকে হ্যাঁ বলুন। বাড়িতে যায় বউটার দিকে আঙুল দিয়ে বলছেন, ও শালা রাগাই দিবি। হ্যাঁ, কী করবো? ওকে রাগাই দিবি, আর খুব রাগাই দিবি। রাগাই দিয়ে রান্নাঘরে রান্না করবে পাঠাবি। সেই রান্নার যে টেস্ট এইখানে হোল্ড করে রাখবি। 6 মাস 7 মাস বাদে ওয়েট নিয়ে সিনেমা, থিয়েটার, বাস্তব সব নানানভাবে ঘুরায় ফিরায় মন একেবারে ফাইন, একেবারে ফুলের মেজাজে করে নানান গিফট দিয়ে ওকে আবার রান্নাঘরে রান্না করতে পাঠাবি। যে এইটুকু বলেছে, নতুন বিয়ে হওয়া সেই বউটি আঁচলটা মুখের মধ্যে চেপে ধরে বলে, আগে রান্না ভালো হবে না, আগে রান্না ভালো হবে। ঠাকুর উদ্গ্রীব হয়ে ওই যে হাঁটুর ওপরে হাতটা আছে, ঠিক ওই রকম ঝুঁকে গিয়ে বলছেন, আগের রান্না ভালো হবে না কেন? ওই মেয়েটি বলছে, আগে যে রেগে রেগে রান্না করবো। ঠাকুর তখন যে শালা মানুষে বোঝে না কয়টি দেয়। হ্যাঁ, সব টনটনে জ্ঞান। রাগলে শুধু রান্না খারাপ হয় না, দেখা খারাপ হয়, কথা খারাপ হয়, ভাষা খারাপ হয়, হাঁটা খারাপ হয়, সিদ্ধান্ত খারাপ হয়, সব শালা আলিগোল বেঁধে যায়। তাই নববেদ কী করে ইমপ্লিমেন্টেশন অ্যাক্টিভেটেড হবে? উনি প্রথম দীক্ষার পরে মন্ত্রটি বললেন, আমি অক্রোধী। প্রথম মন্ত্রটি বললেন, আমি অক্রোধী। এখন যারা ফিজিওলজি নিয়ে গবেষণা করছেন তারা আমাদেরকে বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, আপনার বয়স 40-এর কাছাকাছি বা 40 পার হয়েছেন। একটা ছোট্ট ওয়ার্ড আমাদেরকে বলছেন কি, আপনার যদি রাগ করার মতো অবস্থা হয় আপনি ওখান থেকে সরে যান, রাগবেন না। প্রশ্ন করা হয়েছিল যে সেমিনারে, রাগলে কি হবে? হোল ব্লাডটা ব্রেনে চলে যাবে। যদিও 1 মিনিট 2 মিনিট 10 মিনিট যতটুকুই রেগে থাকুন, রাগার সঙ্গে সঙ্গে হোল ব্লাডটা ব্রেনে চলে যাবে। যেমন খাওয়ার পরে হোল ব্লাডটা স্টমাকে চলে যায় ওটাকে ডাইলেট করার জন্য, গ্লুকোজে কনভার্ট করার জন্য, ঠিক সেম অ্যানালজিতে হোল ব্লাডটা ব্রেনে চলে যাবে। তার ফলে কি হবে? ইস্কেমিয়া দেখা দেওয়ার সম্ভাবনা আজকে কালকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর বাদে আমাদের ইস্কেমিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। শরীরে যে কোনো জায়গায় ইস্কেমিয়া হতে পারে। এতদিন বাদে বিজ্ঞান নেতি করে হাইপোথেসিস করে গবেষণা করতে করতে যে সিদ্ধান্তে পৌঁছেছেন, 1938 সালের অক্টোবর মাস
ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের হিউম্যান বিইংয়ের জন্য, আপামর মানুষের জন্য তিনি একটি শব্দ প্রয়োগ করে বললেন, আমি অক্রোধী। এটা কি করবো? রিসাইট করো, রিপিটেডলি রিসাইট করো। কেন? আবৃত্তি সর্বশস্ত্রাণাং বোধা দেবী গড়িয়াসি। আর আমাদের পতঞ্জল দর্শন একই কথা বললেন। কি বললেন? অথ যোগানুশাসনম। মহর্ষি পতঞ্জলি আমাদেরকে বললেন অথ যোগানুশাসনম, তুমি আগে যোগযুক্ত হও। এখানে যারা আছেন আমার কথা শুনছেন, প্রত্যেকে যোগযুক্ত। দেখুন এখানে অনেকে বসে আছেন, কবর শেষ হবে, আর এতটা পথ হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে, ওই চিন্তার সঙ্গে যোগযুক্ত। অনেকক্ষণ ধরে বসে আছেন, হাঁটু এরম করে বসে কোমর থেকে টনটন করছে। দেখুন এই কোমর টনটনের সঙ্গে যোগযুক্ত, হাঁটুর সঙ্গে যোগযুক্ত। বাড়িতে কী হবে? যোগযুক্ত। কী করে যাব? যোগযুক্ত। কতক্ষণ পক করবে তার সঙ্গে যোগযুক্ত। ঘড়ি দেখছি মাঝে মাঝে যোগযুক্ত। আমরা কোনো না কোনো বিষয়ের সঙ্গে যোগযুক্ত, কিন্তু একটা যোগও আমাকে সার্থক সফল করে তুলতে পারবে। ইনি পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি, উনি বললেন অথ যোগানুশাসনম। প্রথম শ্লোক পতঞ্জল দর্শনে। দ্বিতীয় শ্লোক ওনাকে প্রশ্ন করা হচ্ছে, হে মহর্ষি পতঞ্জলি, হে মহর্ষি পতঞ্জলি, আপনি যে আমাকে যোগযুক্ত হতে বলছেন, যোগযুক্ত হলে আমার রেজাল্ট কি? আমি ফল কি পাবো? মহর্ষি পতঞ্জলি 2 নম্বর শ্লোকে বলছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরাধা, যোগশ্চিত্ত বৃত্তি নিরাধা। তুমি যেমনতর যোগযুক্ত হবে, তোমার চিত্ত এবং বৃত্তি তেমনতরভাবে নিরোধ প্রাপ্ত হবে। খুব কঠিন শ্লোক, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। মহর্ষি রামানুজ তিনি নিরাকার শিক্ষা দিচ্ছেন ছাত্রদেরকে। মহর্ষি রামানুজ নিরাকার শিক্ষা দিচ্ছেন, এবং তার ছাত্র এবং শিষ্যরা একদিন ঘরে গিয়ে দেখছেন তিনি রাম মূর্তি পূজা করছেন। ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি আচার্য, আপনি আমাদের নিরাকার শিক্ষা দিচ্ছেন, নিরাকার অভিজ্ঞান প্রদান করছেন, অথচ আপনি মূর্তি পূজা করছেন, আপনি একটি মূর্তিকে আরাধনা করছেন। রামানুজ তখন চুপ করে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ বাবা, একটু আগুন নিয়ে এসো, একটু আগুন নিয়ে এসো। ওরা একটা কাঠে আগুন জ্বালিয়ে কাঠটা নিয়ে এসছে। আর রামানুজ বলছে, আমি তোমাকে কাঠ আনতে বলিনি, আমি তোমাকে আগুন আনতে বলেছি। তুমি কাঠ নিয়ে এসছো কেন? বলছে, কাঠ ছাড়া আগুন আনবো কী করে? কাঠ ছাড়া আগুনটা আনবো কী করে? উনি তখন বলছেন, মূর্তি ছাড়া, ব্যক্তি ছাড়া ওই অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি সুপারফিশিয়াল হয়ে থাকবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকবে। পার্সনিফাইড না হলে পরে, বাস্তব না হলে পরে, এই পার্সনিফাইড এক্সিস্টেন্সের সঙ্গে অ্যাটাচমেন্ট না হলে পরে তুমি কখনো ওই শ্লোককে, মন্ত্রকে বুঝতে পারবে না যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ কেমন করে নববেদ বিধাতার দ্বারা অনুপ্রবিষ্ট হয় এবং বিধাতা আমাদের মতো অনুপ্রবেশ করান। চল তার লীলায়িত মাধুর্যমণ্ডিত, যাকে আলোকময় জীবন, চৈতন্যময় জীবন, জ্যোতির্ময় জীবন আমরা বলি, ওই জীবনকে প্রত্যক্ষ না করলে আমরা বুঝতে পারবো না। এই কারণেই শ্রীমদ্ ভাগবত আমাদের কি বলেছেন জানেন? শ্রবণ মঙ্গলম। এই কারণেই শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলছেন শ্রবণ মঙ্গলম। এই শুনুন বসে বসে। কেন? শুনলে কি হবে? শুনলে পরে কী হবে? বাসুদেব কথা রুচি, অনুকূল কথা রুচি। শুনতে শুনতে জ্বরের পর, অসুখের পর, শরীর খারাপের পর যেমন অরুচি হয়ে যায়, শুনতে শুনতে তোমার রুচিবোধ কাজ করবে। আর এই রুচিবোধ কাজ করলে পরে আগ্রহ উদ্দীপ্ত হবে, অগ্নিমেয়ে আগ্রহ উস্কে উঠবে। আর আগ্রহ যখন উস্কে উঠবে, তখন যজ্ঞস্য দেব ঋত্বিজাম, তখন তুমি সম্বর্ধনায় নিজেকে অনুপ্রবিষ্ট করাতে পারবে। এই হচ্ছে বেদের মন্ত্র। আর এই বেদের মন্ত্রের যে অপব্যবহার এবং অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ, আজকে বর্তমান পুরুষোত্তমের 137তম ভাগবত আবির্ভাব তিথির সংলগ্নে আমরা সেই বিষয়ে চর্চা করছি। তার ভাগবত জীবন, তার লীলায়িত মাধুর্যমণ্ডিত জীবন শ্রবণ মঙ্গলম। যে পঞ্চানন সরকার মহাশয়ের কথা আমার সহকর্মী ডক্টর তপন দাস বলে গেলেন, ওনার সঙ্গে 1975 সাল পর্যন্ত আমি দীর্ঘদিন সৎসঙ্গ করেছি, ঘুরেছি, কাজ করেছি এবং ওনার পরিচর্যাও আমি করেছি। আমার কাছে হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। ওরকম জ্ঞান, উনি ফিলোসফির প্রফেসর থাকা সত্ত্বেও কি জানতেন না সে বিষয়ে আমার এখনও জিজ্ঞাসা হয়। কি জানতেন না সে বিষয়ে এখনও প্রশ্ন জাগে আমার। মাঝে মাঝে ভাবি যে উনি কি জানতেন না। সেই পঞ্চানন সরকার
একদিন এই বিষয় নিয়ে শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। ঠাকুর অনুকূল চন্দ্র, এই পঞ্চানন সরকার এত অহংকারী, এত দাম্ভিক, এত পাণ্ডিত্যের দম্ভ তার ভেতরে ছিল, উনি মনে করতেন সমস্ত শিক্ষা, বুদ্ধি, মেধা এইখানে থাকে। এই কারণে উনি কখনো মাথায় ভারী জিনিস বহন করতেন না, উনি কখনো শক্ত জিনিসে মাথা দিয়ে শুতেন না। হিমায়তপুর আশ্রমে যখন তিনি গেছেন তখন উনি বালিশ খুঁজছেন, কোথায় বালিশ পাওয়া যায়, বালিশ তো নেই হিমায়তপুর আশ্রমে। কাঠিন্যের সময়, আশ্রম বিনির্মাণের সময়, জননী মনমোহিনী দেবী ঠাকুরের মা তখন হিসেবপত্র রাখতেন, সভাপতি ছিলেন, তিনি আশ্রম দেখাশোনা করতেন। সেই সময় পঞ্চানন সরকার গিয়ে মার কাছে দাঁড়িয়ে বলছেন, কিছু বলবি পঞ্চানন? বলছে, হ্যাঁ, একটা বালিশ দরকার। বলে, কি? বলে, একটা বালিশ। আমার সমস্ত বুদ্ধি, আমার সমস্ত মেধা তো মাথার মধ্যে, আমি তো পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব, আমার একটা বালিশ না হলে শক্ত জায়গায় মাথা দিলে বুদ্ধি খারাপ হয়ে যাবে, নিরেট হয়ে যাবে। তখন জননী মনমোহিনী দেবী তো অদ্ভুত উত্তর দিয়েছিলেন, আমার পঞ্চানন্দার কাছেই শোনা। পঞ্চানন্দাকে বলেছিলেন, তুই বাড়িতে চলে যা, মাথার বালিশ পাবি, পাশে বউ কোলবালিশের মতো পাবি, আশ্রম তোর জন্য না, তুই বাড়ি চলে, মাথায় বালিশও পাবি, পাশে কোলবালিশের মতো বউ, আশ্রম থেকে চলে যা। এই কথাটা পঞ্চানন্দার খুব অহংকারে লেগেছিল। উনি কয়েকজন গুরুভাইকে বলেছিলেন, আগামী পূর্ণিমায় পদ্মায় আমি দেহ ত্যাগ করব, আত্মহত্যা করব, আশ্রমেই আত্মহত্যা করবো আগামী পূর্ণিমায় পদ্মায়। একজন শুনে ভয় পেয়ে মা মনমোহিনী দেবীকে বলতে, মা শুনেছেন? বলে, কি? পঞ্চানন্দা সংকল্প করেছে আগামী পূর্ণিমায় উনি পদ্মায় আত্মাহুতি দেবেন। মা মনমোহিনী দেবীর পূর্ণিমা এখনও ঢের দেরি, সবে পূর্ণিমা ছাড়লো, যখন ঠিকই করি যাতে দেরি করবে, এখনই সাবার পড়বে করা। দেখলো যে এই ভয় থেকে খুব একটা লাভ হলো না, তখন গুটি গুটি পায়ে তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে হাঁটছেন। জায়গাটা হচ্ছে সৎসঙ্গ আর্ট গ্যালারি। যারা হিমায়তপুর গেছেন, আমি তো সেদিনই ফেললাম, যারা হিমায়তপুর গেছেন দেখবেন কতটা ডিস্ট্যান্স, সেইখানে ঠাকুর বসে আছেন। পঞ্চানন্দ হিয়ারিং রেঞ্জের মধ্যে যখন এসছেন তখন ঠাকুরের মুখে কথা আপনি শুনতে পাচ্ছেন, একদম নরম বালিশ, তুলতুলে বালিশ, বুঝেছিস? নরম তুলতুলে বালিশ চাই। পঞ্চানন্দা মনে মনে ভাবছেন, এই তো, এই না হলে অন্তর্জন, এই না হলে পুরুষোত্তম। আমি তো মাকে বলে বোঝাতে পারলাম না, মা তো পুরুষোত্তম না, ইনি পুরুষোত্তম। ঠিক আমার কথা বুঝতে পেরেছে, একদম তুলতুলে বালিশ। সেটা যাবো আর আসবো, বুঝেছিস? এক্ষুনি দানা থেকে বানায় নিয়ে আসবো। পঞ্চানন্দা ধীরে ধীরে ঠাকুরের কাছে এসছেন। তখন শেষ কথাটা ঠাকুর বলে, বালিশটা বানায় নিয়ে ওয়েট দিয়ে দিবি। কে জানেন? দুলাল ম্যাথর, যে আমাদের আশ্রমে ঝাড় দেয়, পায়খানা পরিষ্কার করে, ওই বালিশটা বানায় দুলালে দিয়ে দিবি। পঞ্চানন্দ আবার ধাক্কা করে, শিখি দুলাল আর আমি এক হলাম? কোথায় দুলাল ম্যাথর আর কোথায় আমি প্রফেসর পঞ্চানন একই হলাম? দুজনে থাকতে পারলো না। একসময় ঠাকুরকে বলে ফেললেন, এসব কি সিদ্ধান্ত আপনার, এটা কি বিচার করলেন? পঞ্চানন্দার কাঁধের উপরে হাত দিয়ে ঠাকুর দুপা হাঁটতে হাঁটতে, চলে একটু বেড়া আসি ভাটি বনের দিকে। হাঁটতে হাঁটতে গিয়ে বলছেন, পঞ্চানন্দা, আমি যদি আপনাকে এক্ষুনি যদি কই পঞ্চানন্দা, বাজার থেকে যায় এক্ষুনি আমার জন্য 2 বোতল মদ কিনে নিয়ে আসেন তো। এই কওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে জিজ্ঞাসা যে, আপনি মদ? ঠাকুর মদ খান? এখন যদি আনতে যাই, এই এতটা রাস্তা, 4 মাইল রাস্তা যাবো কী করে? 2 নম্বর। পয়সা পাবো কোথায়? 3 নম্বর। দোকান যদি বন্ধ হয় তাহলে কী করবো? 4 নম্বর। আর দোকানদার যদি পয়সা চায়, বাকি না রাখে, তাহলে কী করবো? 5 নম্বর। there are so many question. দেখবেন নাকি? দেখবেন? বলে, কি? এই দেখেন, এই দুলাল আগে আমার জন্য এখনই পাবনা থেকে 2 বোতল মদ নিয়ে আগে। দুলাল সঙ্গে সঙ্গে দৌড় পারল এবং 40 মিনিট পরে 2টো বোতল নিয়ে এসে ঠাকুরের হাতে দিলেন। ঠাকুর বলতে, হেমকবির দিয়ায়গা, হেমকবির দিয়ায়গা। হেমকবি যখন আশ্রমে থাকছেন, 2 বোতল দিয়ে আসছে হেমকবিকে। পঞ্চানন্দার দিকে তাকিয়ে তিনি বলছেন, দেখেছেন শালা শীত চক্রবর্তী, শালা অনুকূল চক্রবর্তী, ধারবাকি করিও না, ধারবাকি বুঝিও না, সব শালা আজন্ম নর্দানোর দিকে আগ্রহ করেছে। এখন আপনি ঠিক করেন নরম বালিশের উপযুক্তকে, আপনি না দুলাল? এখন আপনি ঠিক করেন নরম বালিশের উপযুক্তকে, আপনি না দুলাল? তারপরে ওরা ধারণা যে তাহলে তো দুলাল নয় শুতে পারে বিশ্বাসের জোরে, কিন্তু আমার বুদ্ধি তো দুলালের বুদ্ধির মতো না। তখন ঠাকুর হঠাৎ বলছেন, এই দেখেন, এইদিকে কিছু ইট জড়ো করা আছে, আপনি এক কাম করেন তো। বলে, কি? এইদিকে ইটগুলো মাথায় করে এই মোড়ায় রাখেন। বলে, তো 25-30 কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপর কী করবো? আবার এদিক থেকে এদিকে নিয়ে আসবেন। এইটা করতে থাকুন, সাইক্লিক অর্ডার করতে থাকুন।
কিছুক্ষণ করার পর ঠাকুর জিজ্ঞেস করছেন, আপনার বুদ্ধি মেধা কি একটু কমিছে? বলে, না তো শালা, কীরকম আজগুবি ধারণা মাথায় বয়ে নিয়ে যাচ্ছিলেন গন্ধ দেখি। বুদ্ধি থাকে চেতনা, বুদ্ধি থাকে মস্তিষ্কের ভেতরে, থাকলেও চেতনায় থাকে। চেতনার সাথে আমাদের মস্তিষ্কের রিলেশন কি, এখন বিজ্ঞান আমাদেরকে বোঝাচ্ছে। এই যেটুকু কথা আমি বললাম, এইটুকু কথার পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পঞ্চানন্দাকে বললেন, আপনি এই কার্লিং করা সুন্দর চুল ন্যাড়া হয়ে যান। ন্যাড়া হয়ে গেলেন, মাথায় একটা বড় টিকি রাখেন আর বোলওয়ালা খড়ম পরেন। বোলওয়ালা খড়ম পরার পর বলছেন টিকির সঙ্গে একটা ভালো ফুল জড়ায় রাখেন। পঞ্চানন্দ যখন হাতেন, অনেকেই টিকা টিপ্পণী করেন, ঠাকুরকে জিজ্ঞেস করতে, আমাকে এরকম পোশাক পরতে বললেন কেন, এই সাজে সাজালেন কেন? ঠাকুর, কামে লাগবেনি, বসেন। বেশ কিছুদিন বাদে বেনারস থেকে একজন পণ্ডিত এসছেন, এসেই ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আশ্রমে এখানে কোনো পণ্ডিত আছে? সবাই ঠাকুরের কাছে নিয়ে গেছেন। বুঝলেন, এই চেয়ারে কি পণ্ডিতের চেয়ারে নাকি? আমাদের সব ব্যাপারে একটা প্রি কনসেপশন কাজ করে। যেমন যে মাস্টারমশাই বসে আছেন, দেখুন মাস্টারমশাই দেখলেই মনে হয় মাস্টার চেহারা। মাস্টারের চেহারা কেমন হবে দেখলে পরে বুঝতে পারি। শিল্পীর চেহারা কেমন হবে আমরা দেখলে পরে বুঝতে পারি। ডাক্তারের চেহারা কেমন হবে, আমাদের একটা প্রি কনসেপশন মস্তিষ্কের মধ্যে ঢুকে আছে। আমাদের একটা পূর্ব ধারণা আমরা পোষণ করি মনে মনে, অধ্যাপক কেমন হবে, শিক্ষক কেমন হবে, ডাক্তার কেমন হবে, মস্তানের চেহারা কেমন হবে, মাফিয়ার চেহারা কেমন হবে, সব আমাদের মাথার মধ্যে একটু একটু করে ধারণাগুলো গোজা আছে, বিভিন্ন কম্পার্টমেন্টে গোজা আছে। ওই পণ্ডিতেরও ধারণা গোজা আছে, পণ্ডিতের চেহারা এরকম হবে, এই চেহারার সাথে পণ্ডিতের চেহারা বেরো না, এই চেহারার সঙ্গে পণ্ডিতের চেহারা একদম মিললি। ঠাকুরকে বলছেন, আপনার এখানে কোনো পণ্ডিত আছে? আরে কোন কি? এই পঞ্চানন্দকে ডাক দিত। পঞ্চানন সরকার যখন এই যে একদম পারফেক্ট মিলে গেছে, পণ্ডিতের সঙ্গে পণ্ডিতের মিলে গেছে, বলছে আপনারা দুজনে যায় কথা বলেন। এই শ্লোক নিয়ে বিতর্ক। কোন শ্লোক? যোগ চিত্তবৃত্তি নিরোধ। উনি বলছেন আগে চিত্তবৃত্তির নিরোধ হবে, তারপর যোগযুক্ত হবে। পঞ্চানন, চিত্তবৃত্তি নিরোধ হয় নাকি? আগে যোগযুক্ত হবে, তারপর চিত্তবৃত্তি নিরোধ হবে। কেউ কাউকে ছাড়তে চায় না। পঞ্চানন্দের গায়ে শক্তি ছিল, পণ্ডিতকে হাত ধরে হিড় করে টানতে টানতে শ্রী শ্রী ঠাকুরের সামনে এনে হাজির। উনি এই বলছেন, আমি এই বলছি। ঠাকুরের উত্তর দেখুন। এই উত্তরের সাথে শাস্ত্রের কোনো বিরোধ নেই। আমরা এই উত্তরটা পেয়েছি দক্ষিণেশ্বরের দেবদেউলে। এই উত্তর পেয়েছি ভারতবর্ষের সমস্ত বিদগ্ধ প্রাজ্ঞ পণ্ডিত বর্গকে লোকমাতা রাসমণি দক্ষিণেশ্বরের দেবদেউলে ডেকেছিলেন। কেন? পুরোহিতের হাত থেকে পড়ে গিয়ে রাধা মাধবের পা ভেঙে দিয়েছি। সেদিন পুঁথি, শাস্ত্র, বেদ, উপনিষদের বিধান কি ছিল? না, রানীমা ভাঙা বিগ্রহে পুজো হয় না, একে গঙ্গা বিসর্জন দিই। কিন্তু রানীমার ইচ্ছে নয় যে গঙ্গা বিসর্জন দেয়। রানীমা সেদিন এই বিধান, পণ্ডিতদের বিধান মানতে দ্বিধাবোধ করছিলেন, মানেননি। তিনি গুটি গুটি পায়ে, যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, যার সেই সময় কোনো সোশিয়াল এস্টাবলিশমেন্ট বলে কিছু নেই, যিনি কামারপুকুরের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা ব্রাহ্মণ, যার সেরকম সামাজিক সুখ্যাতি পর্যন্ত নেই, পাগল বলে যার অনেক অপব্যাখ্যা অপপ্রচার অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, বায়ুরোগে আক্রান্ত, এই ব্যক্তি যার নাম গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ, তার কাছে কি হাজির হয়ে বলছেন, ঠাকুর সবাই আমাকে কথা দিচ্ছে, বিধান দিচ্ছে, তুমি কি বলো ঠাকুর? তুমি বলো তোমার বিধান কি? আহা, অনেকে বলেন লিও টলস্টয় নাকি পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ গল্পকার। মতান্তরে অনেকে বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের শ্রেষ্ঠ রূপকার। পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠার মতো শ্রেষ্ঠ গল্পকার আজ পর্যন্ত জন্মগ্রহণ করেননি। কেন? জীবন থেকে সহজভাবে প্রাঞ্জলভাবে উঠে আসা সমস্যার সমাধানী উত্তর তিনি গল্পের মধ্যে দিয়ে দিয়েছেন। কেমন সে গল্প? হ্যাঁ গো রানীমা, বলি তোমার জামাই যদি পা ভেঙে যেত, তুমি কি জামাইকে গঙ্গায় বিসর্জন দিয়ে তোমার মেয়ের জন্য নতুন জামাই আনতে গো? কানে হাত দিয়ে বলতেন, ছিছি, সে কি কথা, আমি কৈবত্যের মেয়ে হতে পারি? ছিছি, এ কি কথা? তবে তা যদি না হয়, রাধা মাধবের বেলায় কেন হবে? সেদিন পা জড়িয়ে ধরে লোকমাতা রানী রাসমণি কি বলেছিলেন, ঠাকুর তাহলে আমার এই বিগ্রহে চিকিৎসা ভার তুমি নিজে হাতে গ্রহণ করো ঠাকুর, তুমি আমার এই বিগ্রহকে ভালো করে দাও। আজও দক্ষিণেশ্বরে সেই শ্রীরামকৃষ্ণের জোড়া দেওয়া পাওয়া বিগ্রহ পূজা হচ্ছে। কি সহজ জীবন, নিংরানো উত্তর,
সহজ ঝর্ণার মতন আমাদের জীবনকে স্পর্শ করে গেছে। ঠিক একই উত্তর শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসছে, যখন পণ্ডিত শাস্ত্রের কূট বিতর্কনের বিদ্বজ্জনের মতন প্রশ্ন করছেন। ঠাকুর এইরকম সহজিয়া প্রাঞ্জল উত্তর দিয়ে বলছেন, আপনি কখনো ছাওয়াল পাওয়ালের মা চোখে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। ধরুন সকালবেলা গোয়াল ঘরে গোবরের নাদা পরিষ্কার করতেছে, একই সঙ্গে ছাওয়াল স্কুলে যাবে, একজন কলেজে যাবে, স্বামী অফিসে যাবে, সংসারের কাজকর্ম ছড়া আছে। এই সময় ছোট্ট বাচ্চা বিছানায় শুয়ে এদিক ওদিক করতে করতে ঠাস করে গড়ায় পড়ে গেছে, আর পড়ে গিয়ে চিৎকুর করে কান্না শুরু করেছে, লাগিয়েছে। তো মাকে তখন গোবরের নাদা পরিষ্কার করতে করতে কবিনি তোর কান্না থামুক, তারপরে করে নেব। পণ্ডিত বাসা বলতে না না তা কী করে হয়, কী করবে? পরে সঙ্গে সঙ্গে ছুটে যাবে, হাত পা ধুয়ে বাচ্চাকে কোলে নিয়ে, ও বাবারে বাসারে কিচ্ছু লাগেনি কিচ্ছু লাগেনি এরকম করে আদরে ভোলাতে ভোলাতে বুকের মধ্যে যখন চেপে ধরবে, তখন বাচ্চার কান্না কী হবে? কান্না থেমে যাবে। আমিও তো সারা তাই করি, আমৃত্যু সর্বশাস্ত্রানাং বোধা দেবী গরিয়সী। কি বলি? যজন যাজন নিষ্ঠভৃতি সস্তায়নী সদাচার দীক্ষার ভেতর দিয়ে প্রতিদিন যখন ওরকম নাড়াচাড়া আমি করতে শুরু করবো, নিজেকে আন্দোলিত করতে শুরু করব, তখনই আমার যোগ চিত্ত বৃত্তি যে যে কম্পার্টমেন্টেই থাকুক না কেন, সে দ্য বটল বিফোর ইউজ, ওটা সেরিবেন পড়ে থাকবে। যখনই আমি ওটাকে ঝাঁকাতে শুরু করব, তখনই একইভাবে আমার ভেতরে বোধ কাকে বলে উনি নতুন করে অনুভূতি আমাদের কাছে প্রদান করে বলছেন, শোনা, দেখা, বোঝা, জানা মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ। আমরা ক্যাজুয়ালি ওয়ার্ডটা ইউজ করে তোমার বোধে তুলনা, আরে বোধ কাকে বলে? শোনা, দেখা, জানা এবং বোঝা এর মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ। তাই বোধকে প্র্যাকটিস করতে হয়, বোধকে এক্সারসাইজ করতে হয়, বোধকে ইম্বাইব করতে হয়, আর সেটা লিভিং এম্বডিমেন্ট ছাড়া কখনো সম্ভবপর নয়। আমার কথার উপসংহার পর্বে ফিরছি, অনেক দূর যাবো এক্ষুনি। আমি এখানে কি দরকার? একটা জিনিস দরকার। উনি পরিষ্কার ভাষায় লিখেছেন, পরিষ্কার ভাষায়, বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। আমি অনেক জায়গায় শুনেছি, অনেকে আমাকে বলেছেন আমি নাস্তিক। কথাটা কমপ্লিটলি আনসাইন্টিফিক, কথাটা কমপ্লিটলি অশাস্ত্রীয়। ন অস্তি ইজিক্যাল টু নাস্তিক। আমার অস্তিত্ব না থাকলে আমি নাস্তিক, কিন্তু আমার তো অস্তিত্ব আছে, তাহলে আমি নাস্তিক কী করে? বলতে পারি আমি একে মানি না, বলতে পারি আমি একে স্বীকার করি না, বলতে পারি আমি একে একমত নই এর সাথে। হ্যাঁ মেবি এটা ঠিক ওয়ার্ড, নাস্তিক কথাটা ঠিক না, অবিশ্বাসী কথাটা ঠিক না, আমি বিশ্বাস করি না কথাটা ঠিক না। ঠাকুর এবার বিশ্বাসের ডেরিভেশন করছেন কার ডিকশনারি থেকে জানেন? মরিয়ার উইলিয়ামসের ডিকশনারি থেকে। তিনি বলছেন বয় হর্ষি তালিবর্ষয় হসন্ত, বিষ মানে হচ্ছে ইনহেরিট করানো, অনুপ্রবেশ করানো। তাকেই দেখুন এখানে যতগুলো মানুষ আমরা আছি, যতগুলো মানুষ আমরা আছি, যখন তাকাচ্ছি ওই দৃষ্টি আমার চোখের ভেতর দিয়ে মস্তিষ্কে অনুপ্রবিষ্ট হচ্ছে। এখন বিজ্ঞান একে অ্যাপ্রিসিয়েট করছে, এখন বিজ্ঞান একে 100% স্যালুট করছে, ফিজিওলজি একে 100% স্বীকার করছে। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের একটি অর্গান আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের মধ্যে দুটি পার্ট আছে, একটিকে বলা হয় অ্যামিগডালা এবং একটিকে বলা হয় হিপ্পোক্যাম্পাস। সুতরাং আমার এই অনুপ্রবেশ যা হচ্ছে হয় অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাসের মধ্যে গিয়ে স্থায়িত্ব এবং অল্পত্ব এরা নির্ধারণ করে আমাকে সেই অনুযায়ী পরিচালিত করছে। সুতরাং অনুপ্রবেশ হচ্ছে না, এর বিজ্ঞান বিশ্বাস করে না। সুতরাং অনুপ্রবেশ হচ্ছে কোথায়? বিষ প্লাস অস, অদন্তেশ্বর হর্ষদ অস মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব। তাহলে যা অনুপ্রবেশ হচ্ছে সেটা আমার অস্তিত্বের মধ্যে অনুপ্রবিষ্ট হচ্ছে। দেখুন ভারতীয় বেদের মন্ত্র কি? ওম অগ্নি সোম্যভ্যাং স্বাহা। যখন যজ্ঞ হচ্ছে আমরা আহুতি দিচ্ছি ওম অগ্নি সোম্যভ্যাং স্বাহা। সোম কাকে বলে? পরিপাক এবং পরিতুষ্টি করাকে। সোম বলে পরিপাক এবং পরিতুষ্টি করাকে। আমি এগিয়ে যাচ্ছি, আমার এগিয়ে যাওয়াটা আমাকে যথার্থ কম্পার্টেবল, আমাকে যথার্থ পরিপাক, আমাকে যথার্থ সুষম, আমাকে যথার্থ পরিপুষ্ট করছে কি করছে না, এটা তো আমার উপর নির্ভর করবে। আমি যা অনুপ্রবেশ করাচ্ছি, আমি যা অনুপ্রবেশ করাচ্ছি সেই অনুযায়ী তো আমার অস্তিত্বের
মেজারমেন্টটা তৈরি হবে যাকে মা বলে চিহ্নিত করা হচ্ছে। আমি কি গ্রহণ করব, কি পরিমাপন করব, কি অর্জন করব, কি আহরণ করব, যার উপরে একটা সংসার, একটা জীবন, একটা জাতি দাঁড়িয়ে থাকবে মায়ের উপরে। তাই ফার্মলি বিলিভ মার সাথে মাটির, মাটির সাথে মানুষের সম্মেলন। ঠাকুর বলছেন মানুষের সংজ্ঞা কি? ঠাকুর বলছেন এ সিরিজ অফ আইডিয়াস, এ সিরিজ অফ আইডিয়াস অ্যান্ড এ বান্ডিল অফ কমপ্লেক্সেস। একটা মানুষ, আমি চোপা করলাম, রাগ করলাম, ঝগড়া করলাম, বিরক্ত হলাম, খিটখিট করলাম, এই আমি একটা মজার বাস্তব কথা বলছি। আমি একটা বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, বাড়িতে গিয়ে খুব দ্রুত শেষ করে ফিরবো। বাড়িতে গিয়ে মনে পড়ে গেল যে না বলে পাচ্ছি না। বাড়িতে গিয়েই কথাবার্তা বলে, আমার একটা হ্যাবিট আছে মোবাইলটা কাছে রাখি না, মোবাইলটা টেবিলে রেখে দিয়েছে। দিয়ে যখন বেরিয়ে গেলাম, এই দরজা থেকে বেরিয়ে এসছে, হঠাৎ পকেটে হাত দিতে পারি, মোবাইল তো নেই। আবার ঢুকছি, তখন আমি দরজার বাইরে থেকে শুনছি বলছে মালটা এখন এতক্ষণে গেল। মানে অনেকক্ষণ ধরে ঠাকুরের কথাবার্তা আলোচনা হচ্ছিল, তো হঠাৎ ভেতরে শুনলাম মালটা এতক্ষণে গেল। মালটা বলতে কি আমি সেই মালটা কিনা বা মোবাইলটা মালটা কিনা বুঝতে পারলাম না, বলে মালটা এতক্ষণে গেল। তারপরে আমি দরজাটা ঠিক করে না, মালটা আবার ফিরে এলো, আমার মোবাইলটা ফিরে গেছে। বলে আমার হাতে মোবাইলটা দিল, ফিরে গেলাম। তারপরে বুঝতে পেলাম দুজনের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তুমুল ঝগড়া হচ্ছিল, এটা বুঝতে পারলাম। আবার একটা জায়গায় দেখেছি, যখন বাড়িতে আপনারা যারা সিরিয়াল দেখেন, গীতা এলএলবি, জগদ্ধাত্রী, নানান ধরনের সিরিয়াল আপনারা দেখেন সন্ধ্যেবেলা, ঠিক সিরিয়াল দেখে সারাদিন কাজকর্ম করার পর যখন 10টা ঘুরে চোখ ঘুরে আসা, ছেলেগুলোকে বলি খেয়ে নিয়ে শুয়ে পড়, তো বাবা কখন আসছে না, একটা ফোন কর। আর ফোনে মোবাইল নট রিসিভেল, মোবাইল নট রিসিভেল, যত নট রিসিভেল, যত পিপ 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 করছে, তত আস্তে আস্তে রক্ত, রাগ, পাড়া ব্রেনের দিকে উঠছে। যেই 12:30টার সময়কে তিন চাং করে যে বেলটা দিলাম, তখন দরজাটা খুলে এতক্ষণ কী করছিল? ওটাই ছিল, তোমার আজকে নেই, তুমি একাই কাজ করো, আমরা কাজ করি না, এই শুরু করলো। আর তখন আমি ডাক্তার দেখে যে করি যে আমি কাজ করি না বলে এই ব্যাডমিন্টন খেলাম, ও ঠিক খেললাম, আমি ঠিক খেললাম, ও ঠিক খেললাম, আমি ঠিক খেললাম, খেলে সব শান্ত হয়ে গেলাম। খাওয়া দাওয়া করে তোর বাবাকে বল খেতে দিয়েছি। আরে পাশে তো আমি দাঁড়িয়ে আছি, আমাকে তো বলতে পারে। রেগে গেছে বলে ছুটে দিয়ে দিল, ঠাস করে দিল, খাওয়া দাওয়া খেয়ে নিলাম। সেই রাতটা আমার যা বলা ঝেড়ে ঝুড়ে কি আমি ফ্রেশ হালকা। আমি বিছানায় শুয়ে হাত বাড়িয়ে বলে শুনছো প্রত্যেকটা শোনো, এই শুনছো প্রত্যেকটা শোনো। তারপর আমি আরে কী হলো শুনতে পাচ্ছি, এতক্ষণ যাচ্ছি একবার 180 ডিগ্রি ঘুরে কোনো এর ওপরে ভর দিয়ে। তখন তুমি মনে নেই ছেলেগুলোর সামনে কী বলেছো, মনে ব্যাস ফ্রেশ। সেই রাত্রেই আমার শরীর থেকে ওই মাটিতে আমাকে আমার বাবা পাঠিয়ে দিল। সেই রাতে ওই শরীরে ওই মাটিতে আমার বাবা আমাকে পাঠিয়ে দিল। তাহলে এই সিরিজ অফ আইডিয়াস, আমার মা কোন ভাবটাকে গ্রহণ করেছিল, যে ভাবটা গ্রহণ করেছিল সেটা আমি, যে ভাবটাকে আহরণ করেছেন সেটা আমি। তাহলে মায়ের সাথে, মানুষের সঙ্গে, মাটির সঙ্গে, ম্যাটারের সঙ্গে থেকে ওতপ্রোত সংযোগ এবং সম্পর্ক। আর অগ্নি মিলে পরিহিতাং যজ্ঞ সদেব ঋত্বিজাম যোগানুশাসন এবং যোগশ্চিত্ত বৃত্তি নিরোধম। এই বেদের মন্ত্রের সঙ্গে অগ্ন সৌম্যভ্যাং স্বাহা, ওং অগ্নি সৌম্যভ্যাং স্বাহা। আমি কি পরিপাক এবং পরিদুষ্ট করব আমার অস্তিত্বে, আজকে শীর্ষক বিষয়ে সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আমার উপসংহারের শেষ কথা, সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় তার একজন ভক্ত পার্শ্বদ। আপনারা যাবেন হাতিবাগানে যাবেন, দেখবেন এখনও একটি হল আছে, স্টার থিয়েটার। ওইখানে রাত কাঁপিয়ে অভিনয় করেন যিনি রাত্রি হলে বেশ্যাবাড়ি যান, আকণ্ঠ মদ্যপান করেন, সেই গিরিশচন্দ্র, যাকে নাট্যাচার্য বলা হয় ভারতবর্ষে যাকে বলা হয় স্পাইন অফ দ্য স্টেজ, যাকে ভারতবর্ষে শেক্সপিয়ার বলে চিহ্নিত করা হয়, গিরিশচন্দ্র ঘোষ। তিনি রাত্রিবেলা ফিরলেন, গাড়ি থেকে নেমে ঘরে যখন গেছেন, তখন ওর ডান দিকে ওর বউ সুরত কুমারী, ওর বাঁ দিকে ওর ভাই অতুল কুমার, দুজনে দাঁড়িয়ে বলছেন আমাদের ছেলে দাঁড়িবাবু মরণাপন্ন অবস্থা। সাহেব ডাক্তার মেডিকেল কলেজ থেকে দেখে বলেছে বাঁচার কোনো আশা নেই। ও বলছে তিনি গ্লাসে ঢালছেন, সিপ করে করে খাচ্ছেন, গ্লাসে ঢালছেন, সিপ করে করে খাচ্ছেন। দুজনেই বলছেন তোমার দাদা বেহেড হয়ে গেছে, আর বলে লাভ নেই, চলো মরুক, যা হয় হবে, ওরই তো ছেলে। ফিরে চলে গেল দুজন। গিরিশ কী করলো জান, তার চাকরটাকে ডাক দিয়ে বলছেন এই বোতলটা খালি হয়েছে, এখনই দক্ষিণেশ্বরে যাই। দক্ষিণেশ্বরে গিয়ে এই গঙ্গায় 3টে ডুব দিয়ে এই বোতলে জল ভরে ঠাকুরের চরণামৃত করে এখনই নিয়ে আয়।
ইনি পরিষ্কার ভাষায় লিখছেন একটি শব্দ, চাকর বাকর দিয়ে গুরু সেবা শুশ্রূষা করা জীবন, প্রসাদ থেকে বঞ্চিত হয়ে। চাকর যেই গেছেন তখন তিনি কি বোঝালেন? তিনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কিসে প্রক্ষালনে, কার প্রক্ষালনে? একমাত্র প্রেমের প্রক্ষালনে তিনি উদ্ভাসিত হন। চাকরকে বুঝিয়ে দিতেন, সে কি কথা, মা ভবতারিণী রয়েছে, তার চরণামৃত নিয়ে যাও। ভবতারিণী চরণামৃত নিয়ে চাকর ফিরে এসে গিরিশচন্দ্র হয়ে বলছে, কার চরণামৃত? ঠাকুরের। বললো না, ভবতারিণী। ফেলে দিল। এবার নিজে দ্বিতীয় খালি বোতলটি নিয়ে দক্ষিণেশ্বরে গঙ্গায় 3 ডুব দিয়ে ওই মদের বোতলে জল ভরে চাতাল পার হয়ে গিয়ে খাম্বাটা ধরে যখন ঠাকুরের ঘরে ডাক দিতেন, ঠাকুর ঠাকুর তুমি জেগে আছো, ঠাকুর তুমি জেগে আছো, ঠাকুর। ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় ছুটে এসছে, ও রামলাল ভালো, তুমি ভালো একটা বড় কাঁসার পাত্র নিয়ে এখনই ঠাকুরের ঘরে এসো দেখিনি। রামলাল একটা কাঁসার পাত্র নিয়েছে, ঠাকুর তক্তপোষের ওপরে বসেছে, কাঁসার পাত্রটা দিচ্ছে, নামিয়ে দেখবো ঠাকুর আমার ছেলে মরণাপন্ন, আমার ছেলে খুব অসুস্থ ঠাকুর, আমার বউ আর আমার ভাই এসব কথাবার্তা বললে। আমি তখনই ঠিক করেছিল তোমার কাছে এসব বলবো, তোমাকে সব জানাবো, তোমার চরণামৃত নিয়ে 1 ফোঁটা দিলে আমার বিশ্বাস এইটা অনুপ্রবেশ করিয়েছে এই অস্তিত্বের মধ্যে। দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ চলমানতায় আমার বিশ্বাস আমার ছেলে মরবে। এই বলছেন আর বাঁ হাত দিয়ে জল ঠাকুরের হাতে থেকে পায়ে ঢালছে, ডান হাত দিয়ে মার্জনা করছে। ঠাকুর বিছানায় তক্তপোষে বসে বলছে, তোর এত বিশেষ, ঠিক যেন পাঁচশিকে পাচানার বিশেষ আমার গিরিশে। মাথায় হাত দিয়ে ডান হাতটা ভবতারিণী মন্দিরের দিকে তুলে বলছে, মা আমার গিরিশের ছেলেকে ভালো করে দিয়ে মানে। চরণামৃত শেষ, গিরিশ থালাটা ধরে চোখ দেখে নিল। ঠাকুর বলছে, সে কি না, তুই না বললি তুই তো ছেলেকে নিয়ে গিয়ে খাওয়াবি? আঙুল তুলে প্রশ্ন করছে, কেন ঠাকুর? তুমি যে এইমাত্র বললে গিরিশের ছেলেকে ভালো করে দে। আমার ছেলে তো ভালো হয়ে গিয়েছে ঠাকুর, তুই খেলি কেন? আমি খেলাম কেন? তুমি আমাকে একদিন বলেছিলে না, যে বাটিতে রসুন গোলা হয় ও যতই মাজা ঘষা করে না কেন, বাটির থেকে রসুনের গন্ধ যায় রে গো। গিরিশ আমার রসুন গোলা বাটি, তোমার পূর্ণ পাদদূর দিয়ে রসুনের সে গন্ধ দূর করে দিলেন ঠাকুর। ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন ওই তক্তপোষের ওপরে বসে। আজকে এই ভাগবত 137তম মহোৎসবের প্রেক্ষাপটে যে কয়েকজন অস্তিত্ব আমার কথা শুনছেন বসে, আমি একটি কথা বলে যাই। যখন ইষ্টভীতি করবেন অথবা শুতে যাবেন, 24 ঘন্টা যে কোনো একটা সময় এই বিগ্রহের দিকে তাকিয়ে বলবেন, অকপট মন মুখ এখনই ভেতরে গলদ জমতে পারে, হাত জোর করে বলবেন, ঠাকুর ঠাকুর আমি তোমাকে দেখিনি ঠাকুর। হ্যাঁ সত্যি বলছি, আমি তোমার কাছে কখনো বসিনি, আমি তোমাকে যে ভালোবাসি সবটা সত্যি নয়, আমি যেরকম ভালোবাসা বুঝি সেরকম ভালোবাসি। তুমি আমাকে যেরকম ভালোবাসতে বলো আমি সেরকম ভালোবাসতে পারি। তুমি আমাকে যেমন চাও আমি তেমন নই, জানি না হতে পারবো কিনা, কিন্তু 140 কোটি ভারতবাসীর মধ্যে এবং প্রায় 900 কোটি ছুঁই পৃথিবীবাসীর মধ্যে আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে এখনো জলগ্রহণ না করে আমার হাতে আমি ইষ্টভূতির অঙ্ক নিয়েছি। আমি জানি না ইষ্টভূতি কি, বাট দিস ইজ দ্য রুপি কয়েন অ্যান্ড পাউন্ড সেভিং পেন্স, দিস ইজ দ্য লাভিং অফারিংস টু ইউ। এটা আমার ভালোবাসা, হ্যাঁ এটা তোমার প্রতি আমার ভালোবাসা ঠাকুর। আমি যদি এইটুকু ভালো না বাসতাম ঠাকুর, আমি যদি এইটুকু নির্ভর ভরসা বিশ্বাস না করতাম ঠাকুর, আমি তোমাকে আমার জীবনে গুরু পদে কখনো গ্রহণ করতাম? বলো, এইটুকু আমার মতন করে এইটুকু আমি তোমাকে গ্রহণ করেছি। আমার ভালোবাসা স্বীকার করে ঠাকুর, আমার ভালোবাসা স্বীকার করো, তোমার শক্তি আমার মধ্যে প্রেরণ করে ঠাকুর। আমাকে দেখে যেন লোকে বলতে পারে, বুঝতে পারে, অনুভব করতে পারে, দীনবন্ধু বাজানিদা এবং তার সতীর্থ মণ্ডলী যে খারুগিরিয়ায় তোমার পূর্ণ বৃন্দাবনকে রচনা করেছে, সে বৃন্দাবনের বাঁশি আজও বাজছে, আজও করেন লীলা সেই গোরা রায়। কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, সেই রচনা করে দাও সে তেমন তারা মহাজ্ঞ পাত্র। আপনাদের জয় জয়কার হোক, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক।
আপনারা ভালো থাকুন। আজকের এই উপসংহার পর্বে দাঁড়িয়ে এই বিষাক্ত পরিবেশের ভেতরে, এই ভয়ঙ্কর বারুদের গন্ধের মধ্যে আমরা সমবেতভাবে ঈশ্বর গুরু পুরুষোত্তম শ্রীপাদপদ্মে আবাসী প্রার্থনা করি। এই বারুদের মধ্যে, বিষের মধ্যে তুমি অমৃত প্রেরণ করো, মধু ক্ষরণ করো। ওম মধুবাতায়তে মধুস্খরন্তি সিন্ধব মধুর্ন সন্তোষধি মধুনকামতো শশা। ওম মধুমৎ পার্থিবং রজঃ মধুদ্যৌরস্তোনপৃত মধুমানো বনস্পতির্মধুমানस्तो সূর্যঃ মাঘির্গাবো ভবন্তু নঃ। ওম মধু ওম মধু ওম মধু। ওম কস্যাশক্তো মদানং মংহিষ্ঠা মৎসংঘর্ষঃ ধীরাচিরহৃজে বসু। ওম অভিশূনাশকে নামভৃতা জরিত্রিণাম শতং ভবাশ্রোতভিः। ओम गौ शांतिरंतरिक्षं शांति आपयः शांति औषधाय शांति सर्वरोगाय शांति सर्वगृहाय शांति वनस्पतयः शांति ब्रह्म शांति क्षमा शांतिरेधि। गतिर्भर्ता प्रभुप्रेष्ठ ईश्वर पुरुषोत्तमः आब्रह्म स्तंभो वृद्धाता सद्गुरुस्त्वं नमस्तुते। ओम शांति ओम शांति ओम शांति। সবাই ভালো থাকবেন।